প্রায় প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যা হতে দেখা যায়। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে এটি একটি সাধারণ ঘটনা হলেও কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। আসলে বন্যা কি, বন্যা কেন হয় এবং কিভাবে হয়, 2024 সালে বন্যার কারণগুলো কি কি এবং এই আকস্মিক বন্যায় ভারতের হাত কতটুকু, তাই আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। যখন কোনো নদী-নালা, খালবিল অথবা হাওরের পানি স্বাভাবিক মাত্রার চেয়ে বৃদ্ধি পেয়ে আশেপাশের এলাকা প্লাবিত করে এবং জনজীবনের ক্ষতি করে, তখন সেই পরিস্থিতিকেই বন্যা বলে। আর এসব জলাশয়ের পানি বিভিন্ন কারণে বৃদ্ধি পেয়ে থাকে। অতিবৃষ্টি বন্যা হওয়ার প্রধান কারণ। বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ এল নিনো, মেডেন জুলিয়ান দোলন, জেট স্ট্রিম এবং বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সৃষ্টি। বাংলাদেশ একটি নিম্নাঞ্চলীয় দেশ এবং সমুদ্র পৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় অবস্থিত। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এই তিনটি বড় নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন দ্রুত পানির পরিমাণ বৃদ্ধি পায়। আর অতিরিক্ত বৃষ্টিপাতের প্রধানতম কারণ হলো জলবায়ু পরিবর্তন। যখন নদ নদীগুলোর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায় আর পানির স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটে, ঠিক তখনই আশেপাশের এলাকা প্লাবিত হয়, সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে 2024 সালে অতিরিক্ত বৃষ্টিপাত না হয়েও কিভাবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হলো? বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের অধীনে ডম্বুর বাঁধ নির্মাণ করা হয়েছিল 1976 সালে। সর্বশেষ 1993 সালে এই বাঁধের গেট খুলে দেওয়া হয়েছিল, অর্থাৎ গত প্রায় 30 বছর এই বাঁধের গেট বন্ধ ছিল। গত 18 আগস্ট পর্যন্ত ডম্বুর বাঁধের বিপদসীমার কাছাকাছি পানি উঠে পড়ে। কিন্তু বিপত্তি বাদে যখন ত্রিপুরা রাজ্যে 20 এবং 21 আগস্ট অতিবৃষ্টি দেখা দেয়, সমগ্র আগস্ট মাস মিলে সেখানে বৃষ্টি হওয়ার কথা ছিল 220 মিলিমিটার, কিন্তু সেখানে আগস্ট 20 ও 21 তারিখে বৃষ্টির পরিমাণ ছিল যথাক্রমে 370 মিলিমিটার ও 250 মিলিমিটার। সব মিলিয়ে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হয় 540 মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি। অন্যদিকে ডম্বুর জলাধারের আশেপাশে স্বাভাবিক বৃষ্টিপাতের কথা ছিল 196 মিলিমিটার, কিন্তু সেখানে বৃষ্টিপাত হয়েছিল 657 মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 3.3 গুণ বেশি। যার ফলে ত্রিপুরা রাজ্যের অনেক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। আর এজন্য ডম্বুর বাঁধ সহ একাধিক জলাধারের বাঁধ খুলে দেওয়া হয়। এতে ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলেও আকস্মিক বন্যার সাক্ষী হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, যার ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বেশ কিছু এলাকা মারাত্মকভাবে প্লাবিত হয় এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীতে নির্মিত ফারাক্কা বাঁধ খুলে দিলে পানি বাংলাদেশে ঢুকতে সময় লাগে মোটামুটি 48 ঘন্টা, কিন্তু ডম্বুর বাঁধ খুলে দেওয়ার মাত্র 2 থেকে 3 ঘন্টা পর বাংলাদেশের সীমান্ত এলাকা ফেনী, কুমিল্লাতে পানি ঢুকে পড়ে। এমনকি বাঁধ খুলে দেওয়ার আগাম সতর্কবার্তা বাংলাদেশকে জানানো হয়নি। এজন্য বন্যার্ত এলাকার মানুষ বন্যা মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পায়নি, যার ফলস্বরূপ ব্যাপক ধ্বংসযজ্ঞ আর এত লাশের মিছিল। বাংলাদেশে মোট 57টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, যার মধ্যে 54টি ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে 3টি। ভারতের সাথে বাংলাদেশের প্রায় সবগুলো আন্তঃসীমান্ত নদীতেই বাঁধ নির্মাণ করা আছে, অর্থাৎ সবগুলো নদীর স্রোত, পানি বন্টন মূলত ভারত নিয়ন্ত্রণ করে থাকে। গ্রীষ্মকালে কৃষিকাজের জন্য প্রচুর পানি দরকার, কিন্তু বাংলাদেশের প্রতি ভারতের আচরণ যুগের পর যুগ স্বৈরাচারীর মতো। অন্যদিকে বর্ষাকালে অতিবৃষ্টির কারণে এমনিতেই বাংলাদেশের নদীগুলোতে অতিরিক্ত পানি থাকে, কিন্তু ভারত ঠিক সেই সময় বিভিন্ন বাঁধ খুলে দেয়, যার ফলস্বরূপ দেখা যায় বন্যা। 1972 সালে ভারত বাংলাদেশ সরকার একটি যৌথ নদী কমিশন চুক্তি করেন। এই চুক্তি স্বাক্ষরের 50 বছর পার হলেও আজও পর্যন্ত কোনো সঠিক সমাধান দেখা যায়নি। বছরের পর বছর ভারতের কাছে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে বাংলাদেশে হওয়া 1988, 1998 এবং 2004 সালে বন্যার পেছনে পরোক্ষভাবে হাত ছিল ভারতের।
আর 2022 সালের বন্যার কারণ তো আমাদের সবারই জানা। ভারতের এই আধিপত্য এবং পানি বন্টনের ন্যায্য অধিকার থেকে বাংলাদেশকে বঞ্চিত করার ফলে নষ্ট হতে পারে দুই দেশের সম্পর্ক। ভারতের কোনো নীতি যদি বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তবে তা ভারতের প্রতি বাংলাদেশের মানুষের মনে ঘৃণা জন্ম দিবে।